গল্পে দুটি চরিত্র, একজন ভয়ঙ্কর সন্ত্রাসী আর অন্যজন গড়পড়তা সাধারণ মানুষ। এই সন্ত্রাসীর গল্পের সঙ্গে সাধারণ মানুষটিকে টেনে আনার একটি যোগসূত্র আছে। সেটা হলো, একদিন এই সন্ত্রাসী খুন হন আর সেই খুনের মামলায় জড়ানো হয় এই সাধারণ মানুষটিকে। এরপর ফাঁসির আসামি হয়ে তিনি 2 বছর কন্ডেম সেলে কাটান। পরে বেঁচে ফিরে আসেন দুঃসহ স্মৃতি নিয়ে। সে ঘটনা সিনেমার গল্পকেও হার মানায়। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. দুই ব্যক্তির মধ্যে প্রথমে বলি সেই সন্ত্রাসী লোকটির গল্প। তার নাম গাজী লিয়াকত ওরফে কালা লিয়াকত। নামটি শুনেই আশা করি বুঝতে পারছেন কি ভয়ঙ্কর লোকটি। কালা লিয়াকত থাকতেন পুরান ঢাকার জুরিয়াটুলি লেনে। তার সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল সূত্রাপুর জুড়ে 1996 থেকে 97 সালের দিকে। কালা লিয়াকতের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠতেন পুরান ঢাকার ব্যবসায়ীরা। তার আধিপত্য ছিল শ্যামবাজার থেকে শুরু করে বাবুবাজার পর্যন্ত। একদিন সকালে সেই লিয়াকত খুন হন প্রতিপক্ষের হাতে। জুরিয়াটুলি লেন। কালা লিয়াকতের লাশ বাসার সামনে ফাঁকা একটি জায়গায় খাটিয়ার উপর রাখা। তার চারপাশে একদল যুবক ঘোরাঘুরি করছে, যাদের চলাফেরা অন্যরকম, কেমন যেন একটা ভুতুরে পরিবেশ। লাশের পাশে যারা আছে সবার মাথা গরম, হাতে অস্ত্র। কোনো কিছু জানতে চাইলে যেন গুলি করবে। এমন সময় এক নারী এলেন, কালা লিয়াকতের স্ত্রী, নাম রোকেয়া বেগম। তিনি বলতেছিলেন তার স্বামীকে যারা খুন করেছেন তিনি তাদের চেনেন। এই খুনের নেতৃত্ব দিয়েছেন কালা লিয়াকতের প্রতিপক্ষ সুন্দর বাবু নামের আরেক সন্ত্রাসী। রোকেয়া বেগম সুন্দর বাবু সহ 10 জনের নাম উল্লেখ করে সূত্রাপুর থানায় মামলা করেন। এরপর দিন যায়, কালা লিয়াকতের কথা ভুলে গেলেন সবাই। ডিবির পরিদর্শক রেজাউল করিম এই খুনের মামলায় অভিযোগপত্র দিয়েছেন। বিচারও শেষও হয়েছে। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল লিয়াকতের স্ত্রী রোকেয়া বেগমকে। কথা বলতে গিয়ে তিনি দিলেন বিস্ফোরক তথ্য। বললেন সুন্দরবাবু নামে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তিনি তার স্বামীর খুনি সুন্দরবাবু নন। এই কথা তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আদালতকে বলেছেন, কিন্তু কেউ তার কথা শোনেননি। তার এই কথা কয়েকটি পত্রিকায় ছাপাও হয়েছে। রোকেয়া বেগমের কাছে মামলার নথিপত্র ছিল। শাহ আলম বাবু ওরফে সুন্দর বাবু নামের যে আসামি আছেন তার বাবার নাম আফজাল হোসেন। 57 নম্বর নয়া পল্টনের বাসিন্দা তিনি। 2003 সালের 26 জুন সেই শাহ আলম বাবু আদালতে আত্মসমর্পণ করেন। 2004 সালের 18 আগস্ট আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সেই থেকে তিনি কন্ডেম সেলে। 57 নম্বর নয়া পল্টনে শাহ আলম বাবুর বাড়ি। শাহ আলমের স্ত্রী জমিলা খাতুন একটি ঘরে ব্লক ও বাটিকের কারখানা ছিল। সেই কারখানার কাপড় বিক্রি করা হতো নিউ মার্কেটে। ব্যবসা ভালোই চলছিল। হঠাৎ একদিন জানতে পারেন তিনি তার স্বামী খুনের আসামি। যে লোকটি কোনোদিন নিজের সন্তানের গায়ে হাত তোলেননি, তিনি কি করে মানুষ খুন করবেন? কোনো কিছুতেই হিসাব মেলে না। জমিলা বলেন তাদের বাড়ি একটি কক্ষে ভাড়া থাকতেন আব্দুল গনি নামের এক মুহুরি। তিনি প্রথম এ ঘটনাটি জানান। এরপর গনিকে দিয়ে মামলার নকল তোলেন। কয়েকদিন পর বাড়িতে পুলিশ আসে। জমিলা এরপর শাহ আলমকে নিয়ে যান এপিপি গোলাম মোস্তফার কাছে। তিনি সব শুনে বলেন। আত্মসমর্পণের সময় কাগজপত্রে শাহ আলম বাবু নামের সঙ্গে সুন্দর বাবু লিখতে হবে। শাহ আলম এতে রাজি না হলেও পরে সুন্দর বাবু নামে আদালতে হাজির হতে বাধ্য হন। 2003 সালের 26 জুন শাহ আলম বাবু আদালতে হাজির হয়ে জানান তিনি প্রকৃত সুন্দর বাবু নন। মামলার বাদীও আদালতে হাজির হয়ে জানান এই বাবু তার স্বামীর হত্যাকারী নন। আদালতে সাক্ষ্য গ্রহণকালে সাক্ষীরাও শাহ আলমকে শনাক্ত করেননি, তবুও তার মৃত্যুদণ্ড হয়। জমিলা বলেন রেজাউল করিম নামের সেই পুলিশ তার স্বামীর কাছে টাকা চেয়েছিলেন। টাকা না পেয়ে তিনি অভিযোগপত্রে শাহ আলমের নাম ঢুকিয়ে দেন। ফাঁসির আসামি হয়ে শাহ আলম যান কারাগারে। কিন্তু জমিলা দমার পাত্র নন। তিনি লড়াই চালিয়ে যেতে থাকেন। এক অফিস থেকে অন্য অফিস, এক আদালত থেকে আরেক আদালত। মামলা হাইকোর্টে আসে। প্রতিবেদন হয় সংবাদ মাধ্যমে। এতে বেশ সাড়া পড়ে। এরপর ফলো আপ চলতে থাকে। একটি মানবাধিকার সংস্থা এগিয়ে আসে। জমিলা
একটু ভরসা পান। স্বামীর জন্য এত কিছু করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন তিনি। শাহ আলম জেলে যাওয়ার পর প্রথমে হাত পড়ে কারখানাটাই। এরপর একে একে গ্রামের জমি, ভিটের গাছপালা, গাভী, গয়না, ঘরের আসবাব, টিভি, ফ্রিজ সবকিছু বিক্রি হয়ে যায়। জমিলার 3 সন্তানের মধ্যে মেঝো ছেলে সেলিম পড়তো বিকেএসপিতে। তার পড়া বন্ধ হয়ে যায়। বড় মেয়ে আফসানার বিয়ের চিন্তা করছিলেন জমিলা, তাও থেমে যায়। ছোট ছেলে রাকিব মহল্লার পাশে একটি স্কুলে পড়তো। বাবার জেল হওয়ার পর কয়েকদিন সে ঠিক মতো খায়নি। বায়না ধরেছিল বাবা না এলে কিছুই খাবে না। কিন্তু ক্ষুধার কাছে শেষ পর্যন্ত হার মানে ছেলেটি। তবুও লড়াই চালিয়ে যান জমিলা। তার জয়ও হয়। হাইকোর্টের একটি বেঞ্চ শাহ আলমকে মুক্তি দেন 2006 সালের 15 সেপ্টেম্বর। তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। তখনও আসল খুনি সুন্দরবাবু ধরা পড়েনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরদিন শুক্রবার শাহ আলমের নয়াপল্টনের বাসায় শত শত মানুষ সেখানে ভিড় করেছে। জমিলার বাড়িতে যেন ঈদের আনন্দ। শাহ আলম শোনান তার কন্ডেন্স সেলের গল্প। বলেন, রাত এলেই মনে হতো আমাকে মেরে ফেলা হবে, যে কোনো মুহূর্তে কন্ডেন্স সেল থেকে নেওয়া হবে ফাঁসির মঞ্চে। ভয়ে 2 চোখ এক করতে পারতাম না। এভাবে 2 বছর নির্ঘুম কেটেছে। প্রায় অন্ধকারে ছিলাম। এখন স্বাভাবিক আলোয় এসে তাকাতে পারছি না। নিজের কাছে বিশ্বাস হয় না আমি বেঁচে আছি। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।